ট্রাম্প, শি জিনপিং, মোদি নন, জনগণই ঠিক করবে বাংলাদেশের ভবিষ্যৎ বলেছেন মির্জা ফখরুল। ডিসেম্বর ধরে নির্বাচনের রোডম্যাপ দাবি। প্রধানমন্ত্রীর বদলে মন্ত্রিপরিষদ শাসিত সরকার দাবি এনসিপির। গণহত্যার দৃশ্যমান বিচার ও জরুরি সংস্কার ছাড়া নির্বাচনে আপত্তি জামায়াতের। শেখ হাসিনা সহ 12 জনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড অ্যালার্টের আবেদন। ফ্যাসিস্টরা যেন আর মিছিল করতে না পারে পুলিশকে নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার। জুলাই আন্দোলন দমাতে শুটিং ফেডারেশনের অস্ত্র ব্যবহারের অভিযোগ ক্রীড়া উপদেষ্টার। স্বাধীনতা দিবস ভলিবল উদ্বোধন। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ডক্টর ইউনূস দেশের দায়িত্ব নিয়েছেন, তার বিশ্বাস তিনি সফল হবেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র, চীন বা ভারত নয়, জনগণই বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে। তিনি আরও বলেন, গণতন্ত্রের কোনো বিকল্প নেই, তবে এটি চাপিয়ে দেয়া যাবে না, এটি চর্চার বিষয়। আহমেদ সরওয়ারের রিপোর্ট। রাষ্ট্রদূত সিরাজুল ইসলামের দূরদৃষ্টিতে ক্ষমতায়ন বাংলাদেশ, নেতৃত্ব, ঐক্য এবং প্রবৃদ্ধির পথে কূটনীতি, শাসন ব্যবস্থার রূপান্তরমূলক আলোচনার আয়োজন করে সিরাজুল ইসলাম ফাউন্ডেশন ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও দর্শন বিভাগ। এতে অংশ নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রাজনৈতিক সমস্যা বরাবরই আছে, তারপরও প্রান্তিক জনগণের কথা যেদিন চিন্তা করা যাবে সেদিন একটি সমৃদ্ধ বাংলাদেশ দেখা যাবে। সেখানেই বাংলাদেশের সমস্ত ভবিষ্যৎটা লুকিয়ে আছে। সমস্যা আছে, সমস্যার সমাধান হবে। ইতিমধ্যে অনেক দূরে গিয়েছে। আমি প্রফেসর ইউনূস সাহেবকে ধন্যবাদ জানাতে চাই যে তিনি দায়িত্ব নিয়েছেন। আমার বিশ্বাসও আছে যে তিনি সফল হবেন। আসুন আমরা সবাই মিলে তাকে সাহায্য করে, আমরা নিজেদেরকে সাহায্য করে আমরা সাহায্য। তবে একটা কথা খুব জোর দিয়ে বলতে চাই, গণতন্ত্রের কোনো বিকল্প নেই এবং গণতন্ত্রকে চাপিয়ে দেওয়া যায় না। ইট ক্যানট বি ইম্পোজড। আপনি আমার উপরে চাপিয়ে দিলেন, তা দেওয়া যাবে না, এটাকে চর্চা করতে হবে। বিএনপি মহাসচিব বলেন, 24-এর আন্দোলনে কয়েক হাজার তরুণের তাজা প্রাণ চলে গেছে। এই লড়াই সত্যিকার অর্থেই সুন্দর সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখতে শিখিয়েছে। আসলে আমার চারদিকে তাকিয়ে আপনাদের বিশেষ করে টেলিভিশনের টক শো, বিদ্বান মানুষদের কথা, আপনার রাজনীতির বক্তৃতা সব কিছু শুনে সবাই কেমন যেন একটু হতাশ হয়ে পড়ছে। বলছি যে এত যে রক্তপাত হলো, এত যে রক্ত ঝরলো, এত যে মায়ের বুক খালি হলো, তার পরিণতি কি হবে শেষ পর্যন্ত? আমি বিশ্বাস করি, দৃঢ়ভাবে বিশ্বাস করি যে ভালো হবে এবং খুব ভালো হবে। আমি অত্যন্ত আশাবাদী। আমি বিশ্বাস করি যে আমরা সবাই যদি আজকে এইটুকু বুঝতে পারি যে আমাদের দেশটা আমাদের, এর ভবিষ্যৎ আমাদেরকে নির্মাণ করতে হবে। ওই আমেরিকা থেকে এসে ট্রাম্পও তৈরি করে দেবে না, বা আপনার চীন থেকে শি এসেও এটা করে দেবে না, অথবা ভারত থেকে মোদিও আমাদের ধাক্কা দিয়ে কিছু করতে পারবে না। এই যে বিষয়গুলো, এটা আমাদের মধ্যে, আমাদের মনের মধ্যে, আমাদের অন্তরের মধ্যে গেঁথে নিতে হবে। সবাইকে হতাশ না হবার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বহুত বাদের মধ্য দিয়ে। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। এদিকে ডিসেম্বরের মধ্যে নির্বাচন ধরে নিয়ে রোডম্যাপ ঘোষণা করতে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানিয়েছেন বিএনপি সহ 12 দলীয় জোটের নেতারা। শনিবার বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে 12 দলীয় জোটের লিয়াজো কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এই তথ্য জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সভায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের বিষয়বস্তু নিয়ে আলোচনা হয়। রাজনৈতিক নানান দিক নিয়ে 12 দলীয় জোটের সঙ্গে অনেক বিষয় তারা একমত হয়েছেন বলে জানান। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কথা বললেও পরবর্তীতে এই সময়সীমা বদলেছে। তবে এই সময়ের মধ্যে জাতীয় নির্বাচন চায় 12 দলীয় জোট। ফ্যাসিবাদ ও তাদের সহযোগীরা যে অপকর্ম করেছে তাদের দ্রুত বিচার দাবি করা হয় এই বৈঠকে। আমরা বলেছি সেটা হলো যে ডিসেম্বরেও হতে পারে না, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে বা ডিসেম্বরে নির্বাচন হবে, এরকম একটা ধরে নিয়ে একটা রোডম্যাপ ঘোষণা করা উচিত। কারণ এটার জন্য যা যা প্রস্তুতি দরকার সেটা ইতিমধ্যে সম্পন্ন হয়ে যাবে বলে আমরা মনে করি।
জাতীয় সংসদে ৩০০ সাধারণ আসনের সমান সংখ্যক আসন নারীদের জন্য সংরক্ষিত চায় নারী বিষয়ক সংস্কার কমিশন। শনিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে কমিশনের ৪৩৩টি সুপারিশ সম্বলিত প্রতিবেদন হস্তান্তর করা হয়। এ সময় প্রধান উপদেষ্টা নারীর প্রতি বৈষম্য দূর করতে প্রতিবেদনটির যেসব সুপারিশ এখনই বাস্তবায়নযোগ্য তা দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগকে নির্দেশ দেন। অন্তর্বর্তী সরকারের সময় বাস্তবায়নযোগ্য এবং পরবর্তীতে নির্বাচিত সরকারের সময় বাস্তবায়নের জন্য সুপারিশগুলোকে ৩ ভাগে ভাগ করা হয়েছে। এছাড়া নারীর প্রতি অবমাননাকারী ভাষা ব্যবহার থেকে শুরু করে সর্বস্তরে নারীর প্রতি বৈষম্য বিলুপ্তি ও নারী পুরুষ সমতা অর্জনের লক্ষ্যে পদক্ষেপগুলো প্রতিবেদনে চিহ্নিত করা হয়েছে। এছাড়াও সুপারিশ বাস্তবায়ন তদারকির জন্য একটি স্বাধীন স্বতন্ত্র নারী কমিশন গঠনের সুপারিশ করেছে নারী বিষয়ক সংস্কার কমিশন। সুপারিশগুলো আমরা সাজিয়েছি ৩টা ভাগে। একটা হলো যেগুলো আমরা মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকারই করতে পারবে, তাদের অনেক সুযোগ আছে অনেক কিছু করার, যেটা নাকি রাজনৈতিক সরকারগুলো করতে পারে না নানান কারণে। ৪৩৩টা সুপারিশ আছে সব মিলে বিভিন্ন খাতে। তো আমরা মনে করি ৪৩৩টার মধ্যে যদি ২০০টাও হয় তাহলেও কিন্তু আমরা অনেকটা এগিয়ে যাব। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, দেশের ইতিহাসের সেরা নির্বাচন আয়োজন করবে অন্তর্বর্তীকালীন সরকার। এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনসকে আশ্বাস দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ এবছরের ডিসেম্বর থেকে ২০২৬-এর জুনের মধ্যে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আয়োজন করবে। ডক্টর ইউনূস বলেন, সরকার নিশ্চিত করতে চায় যে এই নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসের সেরা এবং দেশের গণতান্ত্রিক যাত্রার মাইলফলক। গত বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ANFREL এর একটি প্রতিনিধি দলের সাথে সাক্ষাতে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। সাক্ষাৎকালে ANFREL বাংলাদেশে তাদের চলমান উদ্যোগগুলো তুলে ধরে বিশেষত স্বাধীন ও নাগরিক নেতৃত্বাধীন নির্বাচন পর্যবেক্ষণ প্রচেষ্টা পুনর্গঠনের প্রতিশ্রুতির কথা জানায়। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, গণহত্যার দৃশ্যমান বিচার ও প্রয়োজনীয় সংস্কার ছাড়া নির্বাচন মেনে নেবে না জনগণ। শনিবার সকালে লালমনিরহাটের কালেক্টরেট মাঠে এক জনসভায় তিনি একথা বলেন। জামায়াতের আমির আরও বলেন, ফ্যাসিবাদীরা বিদায় হয়েছে কিন্তু ফ্যাসিবাদ এখনো যায়নি। তার দল ফ্যাসিবাদ দূর করতে কাজ করছে বলেও জানান তিনি। নির্বাচনের জন্য সমতল মাঠ তৈরি করতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান তিনি। বলেন, প্রতিবেশী দেশ ভারতের সাথে সম্পর্ক হবে সম্প্রীতি, শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে। ডাক্তার শফিকুর রহমান বলেন, বাংলাদেশ ভালো থাকলে তারাও ভালো থাকবে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, লালমনিরহাট বিমানবন্দর ও মোগলহাট স্থলবন্দর চালু এবং লালমনিরহাট বুড়িমারি মহাসড়ক ৪ লেনে উন্নীতকরণ সহ বিভিন্ন দাবিতে জনসভা করে জামাত। অবশ্যই দুটি কাজ সম্পন্ন করতে হবে। একটি হচ্ছে খুনিদের বিচার, এ বিচার দৃশ্যমান হতে হবে। আরেকটি হচ্ছে প্রয়োজনীয় সংস্কার। এই দুইটা ছাড়া বাংলাদেশের জনগণ কোনো নির্বাচন মেনে নেবে না। আমরা সুষ্ঠু নির্বাচন চাই। আর আমরা চুরি চামারি, কালো টাকার পেশি শক্তির প্রভাবযুক্ত নির্বাচন দেখতে চাই না। প্রধানমন্ত্রী শাসিত সরকারের বদলে মন্ত্রিপরিষদ শাসিত সরকার চায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি। একই সাথে নির্বাচনী আসনের সীমানা পরিবর্তনের পাশাপাশি জাতীয় ঐকমত্য কমিশনের কাছে দলটি প্রস্তাব করেছে, একই ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি হতে পারবেন না। বিস্তারিত নাবিল জাহাঙ্গীরের রিপোর্টে। শনিবার দিনব্যাপী জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংসদ ভবনের এলডি হলে সংস্কার প্রস্তাব নিয়ে সংলাপ করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এ সময় রাষ্ট্রের মৌলিক সংস্কারের মাধ্যমে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপে জোর দেয় দলটি। আলোচনা হয় ক্ষমতার ভারসাম্য, শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া, নারীর ক্ষমতায়ন, নির্বাচনকালীন সরকার ব্যবস্থা ও সংবিধান সংশোধনের ক্ষেত্রে গণভোট বাধ্যতামূলক করা নিয়ে। শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা কোন ধরনের প্রাতিষ্ঠানিক নিয়ম তৈরি করতে পারি, এছাড়া নারীর ক্ষমতায়ন এবং বিচার বিভাগের স্বাধীনতা, মোটা দাগে এই মৌলিক বিষয়ের উপরে আমাদের আলোচনা ছিল। ডেপুটি স্পিকার আমরা একজন প্রস্তাব করেছি এবং সেটা বিরোধী দল থেকে হবে। স্বাধীন কমিশনের মাধ্যমে নতুন করে সীমানা পুনর্নির্ধারণের প্রস্তাব আমরা দিয়েছি। কমিশনের কাছে প্রধানমন্ত্রীর একক ক্ষমতার পরিবর্তে মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থার প্রস্তাব করে এনসিপি। সেই সাথে দুইবারের বেশি প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির দায়িত্ব পালনেরও বিরোধিতা করে দলটি।
আমাদের যে সংবিধানে এক ব্যক্তি কেন্দ্রিক একটি কাঠামো, প্রধানমন্ত্রীর কাছেই সব ক্ষমতা কুক্ষিগত, সেটার কিভাবে গণতন্ত্রায়ন করা যায়। আমরা প্রধানমন্ত্রী শাসিত সরকার নয়, বরং মন্ত্রী পরিষদ শাসিত যে সরকার, সেটার প্রস্তাবনা দিয়েছি। 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, টার্ম লিমিট থাকবে 2 বার সর্বোচ্চ, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী উভয়ের ক্ষেত্রেই। এর আগে স্বাগত বক্তব্যে ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, ফেসিবাদের বারবার ফিরে আসা ঠেকাতে রাষ্ট্রের গঠনমূলক সংস্কারের জন্য জাতীয় ঐকমত্যের বিকল্প নেই। সকলে মিলে যেন আমরা একটি নতুন বাংলাদেশ গড়তে পারি, যেন বাংলাদেশে ফ্যাসিবাদী শাসন ফেরত না আসে, যেন বাংলাদেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো স্থায়ী রূপ নেয় এবং যেন মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়। শনিবার বৈঠকটি সম্পূর্ণ না হওয়ায় আবারও ঐকমত্য কমিশনের সাথে সংলাপে বসবে এনসিপি। এছাড়া রবিবার আবারও বিএনপির সাথে ঐকমত্য কমিশনের বৈঠক রয়েছে। জামায়াতের সাথে কমিশনের সংলাপ 23 এপ্রিল। রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা শেষে রাষ্ট্র সংস্কারের বিষয়ে ঐকমত্যের ভিত্তিতে তৈরি হবে জুলাই সনদ। গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন এবং টেকসই গণতন্ত্র নিশ্চিতে ভবিষ্যতে বাংলাদেশ কিভাবে পরিচালিত হবে তার দিক নির্দেশনা থাকবে ঐতিহাসিক জুলাই সনদে। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 12 জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের কাছে আবেদন করা হয়েছে। বিদেশে পলাতক ওই ব্যক্তিদের বিরুদ্ধে রেড নোটিশ জারি করতে ইন্টারপোলের কাছে পৃথক 3টি ধাপে আবেদন করেছে বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো এনসিবি। শেখ হাসিনা সহ যাদের বিরুদ্ধে রেড নোটিশ জারির আবেদন করা হয়েছে তারা হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক বস্ত্র পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস, সাবেক প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক, সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত ও সাবেক আইজিপি বেনজির আহমেদ। বেনজিরের বিরুদ্ধে রেড নোটিশ জারি করতে ইন্টারপোলের কাছে আবেদন করা হয় চলতি বছরের ফেব্রুয়ারি মাসে। এর আগে দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার একটি আদালত বেনজিরের বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য ব্যবস্থা নিতে নির্দেশ দেন। ফ্যাসিস্ট আওয়ামী লীগ আর যাতে মিছিল করতে না পারে সে বিষয়ে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে, জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। জানান, এক্ষেত্রে পুলিশ নিষ্ক্রিয় থাকলে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে, তবে মিথ্যা মামলায় কাউকে গ্রেফতার না করারও নির্দেশ দেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। শনিবার সকালে ঝটিকা সফরে রাজধানীর বিভিন্ন থানার কার্যক্রম পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। প্রথমে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর থানার কার্যক্রম পরিদর্শন করেন তিনি, কথা বলেন পুলিশ সদস্যদের সাথে। এরপর বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, ফ্যাসিস্টদের যে কোনো কার্যক্রমে পুলিশ নীরব থাকলে নেওয়া হবে ব্যবস্থা। যেহেতু মিছিল হয়েছে, এটা তো আর কোনো, এটার ভিতরে তো কারো কোনো সন্দেহ নাই। মিছিলটা যেন ভবিষ্যতে না হতে পারে এই জন্য পুলিশদের ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, এবং যদি তারা এটারে ভালোভাবে কন্ট্রোল না করতে পারে তাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এরপর উত্তরা পশ্চিম থানা পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। থানায় সেবা প্রত্যাশীদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি। মিথ্যা মামলা যেন হয়রানি না করা হয় এই জন্য কিন্তু পুলিশের অনেক আগে থেকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, মিথ্যা মামলা যেন হয়রানি না করা হয়। আমরা চেষ্টা করে যাচ্ছি, আপনারাও চেষ্টা করে যাচ্ছেন, এই আরও উন্নতি হবে। আর আপনাদের কাছে আমি আবার একটা অনুরোধ করি, এটা সবসময় করি, আপনারা সত্যি সংবাদটা এটা আমাদের দিয়ে দেন, এটা হলে সবচেয়ে ভালো। অনেক আছে কিন্তু স্পেশালি বাইরে থেকে অনেক মিথ্যা সংবাদ দেয়। নিচের সারির পুলিশ সদস্যদের সুবিধার জন্য একই বিভাগে পোস্টিংয়ের বিষয়ে চিন্তা করছে সরকার, জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। যুক্তরাষ্ট্রের নয়া শুল্ক নীতি আরোপের পরও 90 দিনের মধ্যে আলাপ আলোচনা করে
জিরো ট্যারিফ আনার সুযোগ আছে বলে মনে করেন বিকেএম এর সভাপতি মোহাম্মদ হাতেম। একই সাথে দেশীয় সংকটগুলো থেকে বের হয়ে আসার কার্যকর উদ্যোগ নিলে পোশাক খাতকে আরও এগিয়ে নেওয়া যাবে বলেও জানান তিনি। শনিবার ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত এক ওয়েবিনারে এসব কথা বলেন তিনি। এই সময় সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন বলেন, যুক্তরাষ্ট্রের শুল্ক নীতির ধাক্কা সামলাতে এখনই স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়ার পাশাপাশি বাজার ও পণ্যের বহুমুখীকরণ করতে হবে। একই সাথে দেশে বিনিয়োগ বাড়াতে কর ব্যবস্থার সংস্কার, প্রতিযোগিতার সক্ষমতা ও মানব সম্পদের দক্ষতা বৃদ্ধি এবং প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পরামর্শ দেন তিনি। গ্লোবাল লেবার অর্গানাইজেশনের দক্ষিণ পূর্ব এশিয়ার প্রধান ডক্টর নিয়াজ আসাদুল্লাহর সঞ্চালনায় ওয়েবিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অস্ট্রেলিয়ার সিডনি পলিসি অ্যানালাইসিস সেন্টারের অর্থনীতিবিদ ও আন্তর্জাতিক বিষয়ক পরিচালক জ্যোতি রহমান। জুলাই গণ অভ্যুত্থান দমনে শুটিং ফেডারেশনের অস্ত্র ও গুলি সাধারণ মানুষের উপর ব্যবহার করা হয়েছে, জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। শনিবার টার্কিশ এয়ারলাইন্স বিজয় দিবস ভলিবলের উদ্বোধন করতে গিয়ে তিনি এসব তথ্য জানান। স্পোর্টস সেক্টরে সংস্কারের জন্য সার্চ কমিটি গঠন করা হয়েছে। 20 এপ্রিল কমিটির রিপোর্ট জমা দেওয়ার ডেডলাইন ছিল, তবে আসিফ মাহমুদ জানান সার্চ কমিটির সময় বাড়ানোর বিষয়টি বিবেচনা করা হচ্ছে। তিনি বলেন, বিগত সময়ে ক্রীড়া ফেডারেশনের দায়িত্বে থাকা রাজনৈতিক ব্যক্তিরা খেলাধুলায় মনোযোগ দেননি। ফেডারেশনগুলোকে সংস্কার করতে সতর্কতা অবলম্বন করতে হচ্ছে। সাম্প্রতিক সময়ে প্রবাসী হামজা চৌধুরী, সামিদ সোমরা জাতীয় ফুটবল দলে অংশ নেয় আলোড়ন সৃষ্টি হয়েছে। অন্যান্য খেলাতেও প্রবাসীরা আগ্রহ প্রকাশ করছে বলে জানান ক্রীড়া উপদেষ্টা। তবে প্রবাসী খেলোয়াড়দের উপর নির্ভর না করে প্রান্তিক পর্যায় থেকে খেলোয়াড় তুলে আনতে পারলেই ক্রীড়াবিদ তৈরির স্থায়ী সমাধান সম্ভব বলে জানান তিনি। বলেন, ভলিবল সহ ইনডোর গেমের স্টেডিয়ামগুলো সংস্কার করে দ্রুত খেলার উপযোগী করা হবে। এবার স্বাধীনতা দিবস ভলিবলে অংশ নিচ্ছে 8টি দল। ফেডারেশনের দায়িত্বশীলদের সহযোগিতাতেই এই মানুষের উপর গুলি করার ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে। সেক্ষেত্রে আমরা একটু এক্সট্রা সতর্কতা সহিত কমিটিগুলো পুনর্গঠন করছি। সার্চ কমিটিকে আমরা একটু তাগাদা দিচ্ছি যাতে দ্রুত সময়ের মধ্যে এটা কমিটিগুলো আমরা করতে পারি এবং স্পোর্টসে প্রাণ ফেরাতে পারি। সেক্ষেত্রে সময় বৃদ্ধির বিষয়টা আমরা বিবেচনা করবো এবং সার্চ কমিটির সাথে কথা বলে এই বিষয়ে সিদ্ধান্ত নিই। বাংলাদেশি বংশোদ্ভূত খেলোয়াড় আছেন যারা পৃথিবীর বিভিন্ন দেশে ভালো করছেন। আপনারা হামজা চৌধুরীকে দেখেছেন, সামিদ সোমও খেলার আগ্রহ প্রকাশ করেছেন। এটা শুধু ফুটবলে না, সবগুলো স্পোর্টসেই এই সুযোগটা আছে। তবে এটা কোনো স্থায়ী সমাধান না। স্থায়ী সমাধানটা হচ্ছে আমাদেরকে প্লেয়ার তৈরি করতে হবে। এখনও জুলাই গণ অভ্যুত্থানের একটি হত্যাকাণ্ডেরও বিচার করতে না পারা অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা বলে অভিযোগ করেছে জুলাই মঞ্চের নেতারা। শনিবার বিকেলে রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় জুলাই গণহত্যায় জড়িত সকলকে গ্রেফতার ও আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে এক কর্মসূচির আয়োজন করে জুলাই মঞ্চ। এতে অংশ নেন জুলাই আন্দোলনে নিহত পরিবারের সদস্যরা। এ সময় বক্তারা অভিযোগ করে বলেন, জুলাই গণহত্যাকারী দল আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং আওয়ামী সন্ত্রাসীদের আইনের আওতায় না আনতে পারার কারণে আবারও ফ্যাসিবাদী শক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে। গণহত্যার বিচার ও অন্যান্য দাবিগুলো নিশ্চিত হবার আগ পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন জুলাই মঞ্চের নেতারা। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি, এই পুলিশ দিয়ে বাংলাদেশের নিরাপত্তা নিশ্চিত হবে না। আমরা স্পষ্ট ভাষায় জানাতে চাই, অনতি বিলম্বে অন্তত 30,000 জুলাই সৈনিককে পুলিশে নিয়োগ দিতে হবে। যতক্ষণ পর্যন্ত গণহত্যার বিচার নিশ্চিত করা না হবে, যতক্ষণ পর্যন্ত গণহত্যাকারী দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের উদ্যোগ না নেওয়া হবে, যতক্ষণ পর্যন্ত প্রশাসনে লুকিয়ে থাকা সেই খুনিদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা না হবে, ততক্ষণ পর্যন্ত জুলাই মঞ্চ তার সংগ্রাম চালিয়ে যাবে। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরো একবার জানিয়ে। ট্রাম্প, শি জিনপিং, মোদি নন, জনগণই ঠিক করবে বাংলাদেশের ভবিষ্যৎ, বলেছেন মির্জা ফখরুল। ডিসেম্বর ধরে নির্বাচনের রোডম্যাপ দাবি। প্রধানমন্ত্রীর বদলে মন্ত্রিপরিষদ শাসিত সরকার দাবি এনসিপির। গণহত্যার দৃশ্যমান বিচার ও জরুরি সংস্কার ছাড়া নির্বাচনে আপত্তি জামাতের। শেখ হাসিনা সহ 12 জনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড অ্যালার্টের আবেদন। ফ্যাসিস্টরা যেন আর মিছিল করতে না পারে, পুলিশকে নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার।
জুলাই আন্দোলন দমাতে শুটিং ফেডারেশনের অস্ত্র ব্যবহারের অভিযোগ ক্রীড়া উপদেষ্টার। স্বাধীনতা দিবস ভলিবল উদ্বোধন। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।